শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নানা দাবি তুলে নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। ইসলামের কথা বলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে একটি দল, মন্তব্য সালাউদ্দিনের। তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত, লন্ডনে বললেন জামায়াতের আমির। নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে, মন্তব্য এনসিপি নেতা হাসনাতের। প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিলেন ডক্টর ইউনূস। বিএনপি বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ভোলায় তুলকালাম। ঐক্য বিনষ্ট করার চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয় পার্টির। শাহবাগে ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ। বেশ কয়েকজন আহত, লং মার্চ টু যমুনা ঘোষণা। যে পদগুলো আসছে ৯,০০০-এর অধিক পদ, এই পদে সার্কুলার প্রকাশ করতে হবে। প্রয়োজনে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আবারও টেস্ট অধিনায়কত্বে ফিরছেন শান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে ভালো করার আশা বিসিবির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ফেব্রুয়ারিতেই হতে হবে জাতীয় নির্বাচন, আর নির্বাচনের দিনই উঠতে হবে গণভোট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নানা দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে ধর্মভিত্তিক একটি দল। তারা ৭১কে অস্বীকার করে ২৪কে প্রতিষ্ঠিত করতে চায়। জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার, তা মানে না বিএনপি। জানান, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে এই জাতিকে বিভক্ত করা হয়েছে। ৭ নভেম্বর ঘিরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। তিনি বলেন, পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দিতে চায়, অস্বীকার করতে চায়। অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। ১৯৭১ সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, যে তারা ১৯৭১কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করছে না। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তার দায় জামাতের। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা অভিযোগ করেন, ৭১ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কেউ কেউ ৭১-এ বিতর্কিত ভূমিকার জন্য জামাতের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানান। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা করেন বিএনপি নেতারা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের স্বার্থে ইসলাম নিয়ে বিভক্তি সৃষ্টি করতে চায় একটি দল, এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা ইসলামের ক্ষতি করতে চায়।
নারায়ণগঞ্জে এক ইসলামী মহাসম্মেলনে রাজনীতির নামে কেউ যেন ইসলামকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সম্মেলনে ওলামা মাশায়েখদের অভিযোগ, সাহাবাদের কর্মপন্থার বিরোধিতা করে একটি ইসলামী রাজনৈতিক গোষ্ঠী। বিশ্বখ্যাতকারী আহমেদ বিন ইউসুফ আল আজহারির কোরআন তেলাওয়াতে মুগ্ধতা ছড়ায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দেন সাধারণ মানুষ আর ধর্মীয় শিক্ষার্থীরা। হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সহ আলেম ওলামারা বক্তব্য দেন এই সম্মেলনে। তারা বলেন যে ইসলামী রাজনীতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মর্যাদা নিরাপদ নয়, সেটা ইসলামী রাজনীতি হতে পারে না। যে ইসলামী রাজনীতিতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের শান আর মর্যাদা নিরাপদ নয়, সেটা কোনো অবস্থাতেই ইসলামী রাজনীতি হতে পারে না। और सहाबे किराम के दरमियान इख्तिलाफात लिखे हैं, मैं कहता हूं सबसे पहले कुरान है। আয়োজনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে জনগণের মাঝে বিভক্তি সৃষ্টি করতে চায়। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ছিল ইসলাম ও আলেম বিদ্বেষী। আদর্শিক রাজনীতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে, এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। এমনভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয়। বিএনপি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে চায় বলে উল্লেখ করেন দলের এই নীতি নির্ধারক। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দাবি করেন, ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াতে ইসলামী, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান তিনি। গুম খুনের অভিযোগে অভিযুক্ত 25 সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে এমন মন্তব্য করেন জামায়াতের আমির। একটাই প্রত্যাশা যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না, আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি। এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশয় লাভ, এইটাকে যদি গোলা টিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না। এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসাবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। কুমিল্লায় কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে।
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে বরগুনা জেলায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। হাসনাত আরও বলেন, নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তি না করার বিষয়টি মধ্যযুগীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সময় আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারীভাবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে তার ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন। আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য 3 বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় ডক্টর ইউনূস বলেন, গত 15 মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য 3 বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। 3 বাহিনী প্রধানও তাদের প্রস্তুতির সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি আগামী 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তারা। ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায়। ঘটনার পর 2 পক্ষই এজন্য একে অপরকে দায়ী করে। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে লাঠিসোঁটা হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। শান্ত পরিবেশ মুহূর্তেই পাল্টে যায় উত্তেজনায়, আতঙ্ক ছড়ায় চারিদিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি। পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় 2 পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। জানান, পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যে কে বা কারা ডিল সরে, এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের দাবি, একটি গ্রুপ বিএনপি ও বিজেপির মধ্যে থাকা ঐক্য নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে। বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য, পার্থ ভাই এবং তারেক ভাইয়ের ভিতর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য, সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে হঠকারীমূলক এই হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শাহবাগে 43 ও 44তম চলমান বিসিএস চাকরি প্রত্যাশীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। শাহবাগের মূল সড়ক অবরোধ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হন। পুলিশের অ্যাকশনে ছত্রভঙ্গ বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পদ প্রত্যাশী আন্দোলনকারীরা। তারা শাহবাগ অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সড়কে সৃষ্টি হয় অচল অবস্থা। আর তখনই সক্রিয় হয় পুলিশ। প্রথমে আন্দোলনকারীদের সাথে আলোচনা, এরপর আরও কঠোর অবস্থানে পুলিশ। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির পরই শাহবাগের মূল সড়ক অবরোধের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। যেসব ব্যানার হাতে নিয়ে ঘণ্টাখানেক আগেও বিক্ষোভ কর্মসূচি হচ্ছিল, সেগুলোই পুলিশের তৎপরতা শুরুর পর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে।
এরই মধ্যে মুষলধারে বৃষ্টি, ছত্রভঙ্গ হয়ে সবাই বৃষ্টি থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। এ সময় আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে ঘোষণা দেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার। বেধরম পিটায় আমাদেরকে, এবং আমাদের 10 জন এই সহযোদ্ধা এখানে এই পরিমাণ পিটায় এবং কাউকে কাউকে থানার ভিতরে নিয়ে পিটায়। আমরা কিন্তু আজকে যমুনার দিকে রওনা দেই নাই, আমরা শুধুমাত্র ওইখান থেকে ঘুরে এসে আবার ওই জায়গায় যাইতে চাইছি। প্রয়োজনে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আন্দোলনকারীরা জাদুঘরের সামনে বিক্ষোভের সময় বাংলাদেশ সিভিল সার্ভিসের যোগদানে 43 ও 44তম সহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেন। 23-এর বিধির যে সংশোধন লাগবে সেটা চিফ অ্যাডভাইজারের অফিসে যে মুখ্য সচিব আছে সিরাজউদ্দিন মিয়া, উনি হচ্ছে কি সেটা কার্যকর করতেছে না। 43তম বিসিএস নন ক্যাডারের নামে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাবলিক সার্ভিস কমিশনে যে পদগুলো আসছে 9000-এর অধিক পদ, এই পদে সার্কুলার প্রকাশ করতে হবে। আমরা পিএসসির কাছে গেছি, আমরা জনপ্রশাসনের কাছে গেছি, সবাই বলছে যে তোমাদের দাবি যৌক্তিক, তারা আমাদের দাবির যৌক্তিক মেনে অধিযাচনের সে সময় 3 দফা দাবি উত্থাপন করেন তারা। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানীর রাস্তা। মধ্য কার্তিকের বিকেল থেকেই ঝরতে শুরু করে বৃষ্টি, সন্ধ্যা ঘনাতেই বৃষ্টি নামে আরও বেগে। অপ্রস্তুত নগরবাসী ভিজেছেন শীতল বৃষ্টিতে, যানজটে বসে অপেক্ষার প্রহর গুনেছেন অনেকেই, আবার কারো অপেক্ষা ছিল যানবাহনের জন্য। নভেম্বরের একেবারে শুরুতেই ঢাকায় নামলো অপ্রত্যাশিত বৃষ্টি। সারাদিনের গরমের পর সন্ধ্যা নামতেই ঝুম বৃষ্টিতে ভিজে গেল শহর। সকালের রোদ দেখে কেউই ধারণা করতে পারেনি দিন শেষ হতে না হতেই এতখানি বৃষ্টি হবে। বেশিরভাগ মানুষ বেরিয়েছিলেন প্রস্তুতি ছাড়া, ফলে অফিস থেকে বেরিয়েই ভিজতে হয়েছে। গাড়ি থামিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে আকাশ পরিষ্কারের। অতটা আকাশে মেঘ জমবে বা বৃষ্টি হবে এটা বুঝতে পারিনি। বুঝতে পারলে তো অবশ্যই রেইনকোট নিয়ে আসতাম। আমি এয়ারপোর্ট ক্রস করলাম, তখনই বৃষ্টিটা নামলো। নামার পরে আমি এখানে আর কি দাঁড়াইলাম, 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, এখন এটা মানে বিশালভাবে জ্যামজটও সৃষ্টি হয়ে গেল, আর মনে হয় যাওয়া হবে না, আমার বাসায় চলে যেতে হবে। ঠান্ডা লাগতেই পারে, সিজন তো এখন প্রায় শেষ, শীতের শুরু, গরমের শেষ, ঋতু চেঞ্জ হচ্ছে না। মাত্র 2 ঘন্টার বৃষ্টি ভাসিয়ে দেয় ঢাকা শহর, ডুবে যায় বেশ কয়েকটি সড়ক। রাস্তায় চলা গাড়িতেও ছিল ধীরগতি, যানজটে নাকাল হতে হয়েছে বেশ কয়েকটি এলাকায়। পানি ঢুকে গেছে, পানি ঢুকে ফিউজটা কেটে গেছে, আর এদিকে দাঁড়ানোর জায়গা ছিল না। অফিস থেকে বের হইলাম, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তো এদিকে দাঁড়ানোর জায়গা নেই, এই জন্যই অবস্থা হয়েছে। প্রায় আধা ঘন্টা হইল। এখন গাজীপুর থেকে আস্তে আস্তে অনেক পানি, আঁঠু পানিও আছে কোথাও, ওইখানে বাইক বন্ধ হয়ে যায়, আবার বাইক সাইড করে এটারে পরিষ্কার করতে হয়। টঙ্গী কলেজ গেট থেকে আপনার সাইনবোর্ড পর্যন্ত বাম পাশের লেনটা টোটালটাই পানি, এই পরিমাণ পানি, মানে হাঁটু সমান পানি। ওইখান থেকে কোনো মানে অনেক যানজট সৃষ্টি হয়েছে। রাত গভীর হতেই থামে বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন আগেই ভারতের অন্ধ্রপ্রদেশে দুর্বলভাবে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মন্থা, কিন্তু তার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। এ কারণে রোববারও দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কয়েক ঘন্টার টানা ভারী বর্ষণে রাজশাহীর কয়েকটা উপজেলা প্লাবিত হয়েছে, ভেসে গেছে আমন ধান ও পুকুরের মাছ। গত রাত থেকে সকাল পর্যন্ত ভারী বর্ষণের কারণে ঘরবন্দি হয়ে পড়েছে তানোর ও গোদাগাড়ীর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। পানি ঢুকে পড়েছে বসতবাড়িতেও। তানোরের পৌর এলাকা সহ চান্দুরিয়া, কামারগাঁ, পাচন্দর, কলমা ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে আমন ধান, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। কৃষি অফিস বলছে, উপজেলায় মোট 203 হেক্টর রোপা আমন ধান ডুবে গেছে। দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না করলে ধান নষ্ট হয়ে যাবে। ঐকমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপাতে চাচ্ছে। মতামতের জন্য কমিশন গঠন করা হয়নি, একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মাধ্যমে নির্বাচন পেছাতে যাচ্ছে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করবে। মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা হবে উন্নয়ন। আমির খসরুর দাবি, আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে তারাই ব্যবসা করেছে, তবে লুটপাট করেছে বেশি।
ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় না, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। এখন তাদেরও আবার একটা মতামত আছে, আবার ওইটা আপনাকে মানতে হবে। আমার অনুরোধ, ঐক্যমত কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান। ঝিনাইদহ সদরে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ মিছিল ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিকেলে উপজেলার সুরাট বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইউনিয়ন জামায়াতের অফিস থেকে সরকারি সার ও বীজ উদ্ধারের ঘটনায় মব সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় দলটির স্থানীয় নেতাকর্মীরা। ওই সমাবেশ থেকে বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এ সময় উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানায়, দুটি দলের কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনীতিতে অনৈক্যের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়ী করেছেন বিভিন্ন দলের নেতারা। সকালে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং ফ্রেডরিক এবার্ট স্টিফটুং এর যৌথ উদ্যোগে এক সংলাপে কথা বলেন নেতারা। অভিযোগ করেন, ঐক্যমত্য তৈরি করার বদলে অনৈক্যের দলিল হাজির করেছে এই কমিশন। ২৪-এর গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য এখনো বাস্তবায়িত হয়নি বলে উল্লেখ করেন বক্তারা। নেতা যে অন্য সবাই জাতীয় নেতা। তরুণ নেতৃত্ব নিয়ে পলিটিক্যাল ল্যাব নামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের 4টি কর্মশালা শেষে এই সংলাপের আয়োজন, যাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বাংলাদেশে বহু হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সংকটকালে হয়েছে। সংলাপে অংশ নিয়ে নেতারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ছিল সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই, কিন্তু পরবর্তীতে নানা মতবিরোধে রাষ্ট্রের কাঠামোগত অনেক পরিবর্তনই এখন পর্যন্ত সম্ভব হয়নি। আর ছাত্রদের আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশের যাত্রা, সেখানে অনেক ছাত্র নেতৃত্বের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠছে। অনেক ধরনের আইন যেগুলো নাগরিকের অধিকার কেড়ে নেয়, কিন্তু আমাদের সাংসদরা সেটার পক্ষে ভোট দিচ্ছেন। একদম লেটেস্ট আপনাদের জন্য হয়তো রেলেভেন্ট হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো আপনারা শুনেছেন, যেটা দিয়ে অনেক ধরনের রিপ্রেশন হয়েছে। আনফর্চুনেটলি রাজনীতিবিদদের উপরেই রিপ্রেশন হয়েছে, কিন্তু রাজনীতিবিদরাই এটার পক্ষে ভোট দিতে হয়েছে, কারণ আসলে আমাদের সাংসদদের হাত পা বাঁধা। আমরা তো এটাই চেয়েছিলাম আসলে, যে তরুণরা এই দেশকে লিড করবে, কিন্তু আবার সেই তরুণদের একটা অংশ তো লিডের সুযোগ পেয়েছে। কারণ ডক্টর ইউনূস যখন বলেন, ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররা যতদিন চাইবে আমি ততদিন থাকবো, তো সেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন, তাদের ইমেজটা কি? গণভোট, সংস্কার, নির্বাচন নিয়ে নিজেদের মতামত তরুণদের সামনে তুলে ধরেন নেতারা। সমালোচনা করেন সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশনের। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচিতভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। ঐক্যমত কমিশন যতটুকু ঐক্য করতে পারবে ততটুকুই তো তার কাজ, বাকিটা ঐক্যের জন্য, চেষ্টার জন্য রেখে দিতে হবে। এটাই তো প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, এটাই তো গঠনমূলক চিন্তা, এটাই তো গঠনমূলক উদ্যোগ। পলিটিক্স করছে কারা অ্যাকচুয়ালি? যার বিসিএস হয় নাই, যার বিদেশে যাওয়া হয় নাই, যে বুয়েটে চান্স পায় নাই, যে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, গ্রামের কলেজে পড়েছে বা বিভিন্নভাবে হয়েছে, কিন্তু পলিসি মেকার হচ্ছে তারাই এমপি হচ্ছে কিনা, তারাই সমাজে নেতৃত্ব দিচ্ছে কিনা। সংলাপে রাজনীতিবিদদের মূল্যায়ন, রাজনীতিতে তরুণদের আগ্রহ কম, এজন্য আগামীর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। শেষ পর্যন্ত পর্যটক না আসায় চরম হতাশ এবং ক্ষুব্ধ সেন্ট মার্টিনবাসী। এজন্য তারা জেলা প্রশাসনকেই দায়ী করছেন। দীর্ঘ ৮ মাস পর আশার আলো দেখলেও শেষ পর্যন্ত তা নিভে গেছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত পর্যটনের শর্ত শিথিলের দাবি জানিয়েছেন তারা। ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে সেন্ট মার্টিন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, আর সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবী। পর্যটক না পেলে একদিন আগেই জাহাজ না চালানোর ঘোষণা দিয়েছিলেন মালিকরা। তারপরও দ্বীপবাসী আশায় ছিল হয়তো প্রথম দিন অল্প হলেও পর্যটক আসা শুরু হবে। দিন শেষে চরম হতাশার কথাই জানিয়েছেন তারা।
কর্মচাঞ্চল্য ফিরে আসার পরিবর্তে চারদিকে যেন শুনশান নীরবতা। প্রধান বাজারে লোক নেই, অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কোনো ব্যবসা কোনো কিছু নেই তো এখানে, কিছু নেই, শোয়ানা টানা অনেক কষ্ট এখন মানুষ। ওই জেলে মাছ মারতে না দিলে এই একটা কষ্ট হয়েছে, খাচ্ছে চল অভাব। কেসে কোন ইটি করলো, কোন ইটি করে ওরা উপরের কাজগুলো সম্পূর্ণ বন্ধ। এর দেশে কি করবো? এর তারিখে না আসার কথা না, আসে নাই। সকাল থেকে সমুদ্রের আবহাওয়া কিছুটা দুশ্চিন্তায় ফেলেছিল দ্বীপবাসীকে। এই সুযোগে জেলেরা ব্যস্ত ছিলেন জাল ও নৌকা মেরামতে। অনেকে টাকার অভাবে সেটাও পারছেন না। এক বেলা যদি মাছ দিয়ে ভাত খাইতে গেলে কষ্ট হয়, কিভাবে সাগর যাইতে পারি নাই, তবে কিনি লেবারি করে কিনি যদি খাইতে হয় তখন টাকা মিলে ফেললে না কিনে খাইতে পারি, টাকা যদি মিলাই না পারলে কিনে খাইতে পারিনি। দ্বীপের বিভিন্ন অংশের হোটেল রিসোর্টগুলো ছিল আগের মতোই। প্রথম দিনেও কেউ চালুর উদ্যোগ পর্যন্ত নেয়নি। সব মিলিয়ে সবার আর্থিক অবস্থা পড়েছে অনিশ্চয়তায়। এটা খুলে দেওয়া মানে এই না যে আমি খুলে দিলাম, 150 কিলোমিটার পাড়ি দিয়ে আবার 150 কিলোমিটার পাড়ি দিয়ে চলে যাওয়া, এটা কতটুকু গ্রহণযোগ্য? এটা কিন্তু শুধু কথার উপর কথা প্রজ্ঞাপন জারি করা। এদিকে জাহাজ মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের দাবির মুখেও নিজেদের সিদ্ধান্তে অটল জেলা প্রশাসন। প্রথম দিন কেন সফল হলো না তার পক্ষেও যুক্তি দিয়েছেন তারা। তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউটির অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। দিনের শুরু থেকে এলাকাবাসীর অনেককেই কর্মসংস্থানের খোঁজে দ্বীপ ছেড়ে টেকনাফে চলে যেতে দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা উপলক্ষে এমনকি দ্বীপবাসীর বাড়তি নিরাপত্তার জন্য ঠিক আগের মতোই যুদ্ধ জাহাজগুলো এখানে মোতায়েন আছে। এমনকি এই পর্যটনকে ঘিরে কোনো রকম নাশকতা যেন না হয় সেটারও পর্যাপ্ত টহলে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু পর্যটকরা প্রথম দিন আসবেন, তাদের মন ভালো হয়ে যাবে, শহর দেখে তাদের খুশি লাগবে বা অন্যরকম একটি অনুভূতি তৈরি হবে, এমন কোনো কর্মসূচি জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি। যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে ঠিক আগের মতোই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার চার্জশিট খুব দ্রুতই আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। তিনি জানান, চাঞ্চল্যকর এই মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করেছে র্যাব। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিক্ষার্থী তানবীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নাম চলে আসায় মামলাটির তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি নতুন করে গতি পায়। ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। এরই মধ্যে মামলার তদন্ত প্রায় শেষ করে এনেছে র্যাব। মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে র্যাব 11 অধিনায়ক জানান, দ্রুতই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এদিকে নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটে। সায়েদাবাদ একটা এলাকা, এখানের একটা গ্রুপ রয়েছে, বালুরচরের একটা গ্রুপ রয়েছে, চাঁদপুরের একটা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে তাদের যে বালুমহল দখল, জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে। প্রতিবেশী দেশ ভারত থেকে সব অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশেই অস্ত্র তৈরি করা হতো বলেও ব্রিফিংয়ে জানানো হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কোনাবাড়িতে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। বিকেল 5টার দিকে মহানগরীর আমবাগ রোডে একতা টাওয়ারের একটি ফাস্টফুডের দোকানে এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মার্কেটটির সাপ্তাহিক বন্ধ ছিল। বিকেল 5টার দিকে হঠাৎ টাওয়ারের নিচতলায় একটি ফাস্টফুডের দোকানে ধোঁয়া দেখতে পাওয়া যায়। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আপাতত আমরা নিয়ন্ত্রণ দিয়েছি, আমরা আগুন নির্বাপন করে ফেলেছি। এখন এই ধোঁয়াটা রিলিজ হবে, এই ধোঁয়াটা বের হবে, তারপরে আমরা ফাইনাল একটা সার্চ করব। আপাতত আমরা প্রাথমিক একটা সার্চ করেছি, অনুসন্ধান করেছি যে এখানে কোনো হতাহতের কোনো কাউকে পাওয়া যায় না, কোনো ভিকটিম পাওয়া যায় না। আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 3 ফরম্যাটে 3 জন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী না বলে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়েছিলেন শান্ত। তবে আবারও শান্তকে রাজি করিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য দায়িত্ব দিয়েছে বিসিবি। এমন আস্থার প্রতিদান মাঠে দিতে চান বলে জানিয়েছেন শান্ত। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর এভাবেই বনেদি ফরম্যাটের ক্রিকেটের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান নাজমুল হোসেন শান্ত। 14 ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ 5টি টেস্ট জিতে সফল অধিনায়ক হিসেবে সবার উপরে এই ক্রিকেটারের নাম। তবে ড্রেসিং রুমে 3 অধিনায়ক থাকার প্রয়োজন নেই জানিয়ে সে সময় দলের ভালোর জন্য নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা জানান শান্ত। টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। এরপরে বাংলাদেশ আর টেস্ট খেলেনি, যে কারণে বিসিবির প্রয়োজন পড়েনি টেস্ট অধিনায়ক ঘোষণা করার। তবে 2025-2027 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নাজমুল শান্তর উপরই ভরসা রাখছে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেন। শান্তর নেতৃত্ব গুণ দলের উন্নতিতে ভূমিকা রেখেছে। অধিনায়ক হিসেবে মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। টেস্ট ক্রিকেট নিয়ে শান্তর ধৈর্য, প্রতিশ্রুতি ও ভালো বোঝাপড়া আছে। বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো করার প্রেরণায় এগিয়ে নিতে সাহায্য করবে। টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার বিষয়টিকে বেশ সম্মানের বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বোর্ড আমার অধিনায়কত্বে যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনে সবচেয়ে গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। কয়েক মাস আগেও দেশের ক্রিকেটের 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল শান্ত। এরপর টি-20তে লিটন কুমার দাস ও ওয়ানডেতে টাইগারদের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয় মেহেদী মিরাজকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। তরুণদের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের পর তীব্র সহিংসতা ছড়ায় দেশ জুড়ে। প্রায় 98% ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট সামিয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির মানুষ। অভিযোগ ওঠে ভোট কারচুপির। বিক্ষোভ দমাতে শুরু হয় ধরপাকড়, হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নিরাপত্তা বাহিনীর হামলায় প্রাণ গেছে 5 শতাধিক মানুষের। নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে তানজানিয়ার বিভিন্ন শহর। গেল 2 দিন ধরেই তরুণ বিক্ষোভকারীদের সাথে চলছে এই সংঘর্ষ। বেশ কিছুদিন ধরেই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তাল পূর্ব আফ্রিকার এই দেশ। তবে নির্বাচনের ফলাফলের পর চরমে পৌঁছায় উত্তেজনা। ক্ষমতায় টিকে থাকতে ভোট কারচুপি করেছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। এমন অভিযোগ তুলে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দেয় তরুণেরা। তাদের দমাতে মারমুখী হয়ে ওঠে প্রশাসন। শুরু হয় ধরপাকড়। অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের সাথে সংশ্লিষ্টদের গুলি করে হত্যা করা হচ্ছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সংঘর্ষে প্রাণহানি 500 ছাড়িয়েছে। ঘটনা ধামাচাপা দিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। বুধবার প্রায় 98% ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরেন প্রেসিডেন্ট সামিয়া। 3,20,00,000 ভোটের প্রায় সবই গিয়েছে তার ঝুলিতে। বিরোধী নেতারা বলছেন ভোট কারচুপির পাশাপাশি প্রধান 2 বিরোধী নেতাকে নির্বাচনে অংশ নিতে দেননি তিনি। জনসমর্থন নেই এমন 16টি ছোট দল নির্বাচনে অংশ নেয়, আর এতেই এমন অবিশ্বাস্য জয় পেয়েছেন তিনি। ক্ষমতাসীন দল নির্বাচন নিরপেক্ষ হওয়ার দাবি করছে, কিন্তু অধিকাংশ তানজানিয়ান এটি মেনে নিতে রাজি নন। তাদের কাছে এটি একটি সাজানো নাটক। এখন সরকারের বিরোধিতাকারীদের কেউই নিরাপদ নন।
2021 সালে তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সামিয়া সুলুহু হাসান। সেই থেকে তার বিরুদ্ধে বিরোধী নেতাদের গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার মতো বিভিন্ন অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভারতের অন্ধ্রপ্রদেশে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে মারা গেছে কমপক্ষে 12 জন। এই দিন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কার্তিকা একাদশী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে জড়ো হন শত শত দর্শনার্থী। সকাল থেকে ক্রমেই বাড়তে থাকে ভিড়। এক পর্যায়ে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে মাটিতে পড়ে যান অনেকে। এ সময় পদদলিত হয়ে মারা যান তারা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নিহতদের পরিবারগুলোকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।